সীমান্তে ফেলানি হত্যার পুনরাবৃত্তি চায় না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির মামলায় খালাস তারেক রহমান, পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি হস্তক্ষেপ ছিল স্পষ্ট হচ্ছে রিজভী। কারামুক্তির পর দুবাই থেকে দেশে ফিরলেন 15 প্রবাসী বাংলাদেশি শ্রমিক, স্বাগত জানালেন ছাত্র সমন্বয়করা। অস্থিরতার মধ্যেই খুলেছে বেশিরভাগ পোশাক শিল্প, সমাধানে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় সরকারের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছেন। সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন ডক্টর ইউনূস। হিন্দুস্তান টাইমস বলছে, সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। জাতিসংঘে মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে দিল্লিকে একটি প্রস্তাব দেয় ঢাকা। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জাদুঘর বিশেষজ্ঞদের মধ্য থেকে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রিপোর্টে জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। স্বৈরাচার শেখ হাসিনার বাসভবন ছিল গণভবন। গত 5ই আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাওয়ার পর গণভবন দখলে নিয়েছিল ছাত্র জনতা। এরপর গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিভাবে এই গণভবনকে স্মৃতি জাদুঘরে পরিণত করা হবে তা দেখতে প্রথমবারের মতো শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসল পরিণতি কী হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক, এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এই জাদুঘর বানানো হবে। যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণতি হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। জাদুঘর বিশেষজ্ঞদের দিয়ে কমিটি করে দ্রুতই কাজ শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। গণভবন জনগণের সম্পদ, জনগণকে ফিরিয়ে দেওয়া হবে উল্লেখ করে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ফ্যাসিবাদী শাসক যে আচরণ করেছে সে আচরণ যাতে কে এখন করতে না পারে সে ব্যাপারে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। কাজ শেষ করা হলে জাদুঘরটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানান পরিদর্শনে আসা উপদেষ্টারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। মাদারীপুরে মানহানির একটি মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বাবুল আক্তার 2014 সালের 22 ডিসেম্বর মানহানির মামলাটি করে। পরে মামলার বাদী বাবুল আক্তার নিজেই গত 7 আগস্ট মাদারীপুর জেল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন।
বিএনপি শীর্ষ 6 নেতা সহ 8 জনকে অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস। এছাড়া দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, এম মোর্শেদ খান এবং আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়াল ও তফসির আউয়াল। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, মামলা চালানোর জন্য তাদের বিরুদ্ধে কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। 2018 সালে একাদশ সংসদ নির্বাচনের আগে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। পিলখানা হত্যাকাণ্ডে যে বিদেশি হস্তক্ষেপ ছিল তা বের হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ। আর স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। জানাচ্ছেন মেজবাহ হাসান। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও অন্য কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি। সকালে নার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, আমেরিকা ও যুক্তরাজ্যে দল মত নির্বিশেষে সবার ঠাঁই হলেও শেখ হাসিনার ঠাঁই হয়নি। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই। এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের। এটা কারা ঘটিয়েছে? ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে? কেন সে জেলখানার মধ্যে মারা গেল? এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে। সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ, তার মন্ত্রীরা যায়, তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে, তাদেরকে কিছু বলে না। আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে। এ সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের উদ্বেগ জানান তিনি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর কমান্ডারদের সাথে যে বৈঠক, এটা উদ্বেগজনক। বিকেলে নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, ছাত্র জনতার কাছে পরাজিত শক্তি বসে নেই, তারা দেশে বিদেশে নানা চক্রান্ত করছে। রাজনৈতিক হত্যা আর এই ছাত্র জনতার আন্দোলনে সহস্রাধিক ছাত্র জনতা রাজনৈতিক কর্মী হত্যার বিচার না হবে, লক্ষ লক্ষ কোটি টাকা লোপাটের বিচার না হবে এবং এই রেজিমের সাথে সম্পৃক্ত যারা তাদের মূলোৎপাটন করে তাদেরকে বিচারের আওতায় যদি না আনা যায়, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বন্ধ হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। আলোচিত ত্বকী হত্যার সাথে শামীম ওসমান ও তার পরিবার জড়িত দাবি করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ত্বকী হত্যার বিচারের দাবি জানিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামীম ওসমানের মতো খুনি দুর্নীতিবাজদের সমর্থন দিয়েছেন বলেই দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছিল বলেও মন্তব্য করেন তারা। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার 11 বছর পূর্ণ হলেও এখনও বিচারের অপেক্ষায় তার স্বজনরা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিচারের আশায় নতুন করে বুক বেঁধেছে তার পরিবার। কখনো গ্রেপ্তার করা হয় নাই। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান সুষ্ঠু বিচারের। বরাবরই বলে এসেছি, ত্বকী হত্যার নির্দেশদাতা শামীম ওসমান। শামীম ওসমান তার ছেলে এবং ভাতিজাকে নিয়ে ত্বকীকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় এনে আজকে আমরা বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ছিল না বলেই বিগত সরকারের জবাবদিহিতা ছিল না। অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুনি দুর্নীতিবাজদের সহায়তায় টিকেছিলেন। যত খুনি কিংবা দুর্নীতিবাজ বড় বড় লুটেরা, তাদের ব্যাপারে তার একটা মনে হয় যে ব্যক্তিগতভাবে তিনি দায় অনুভব করেন যে তাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে, এটার একটা কারণ আছে যে তাদের দিয়েই তার সাম্রাজ্য টিকে থাকবে। দেশে 1-1.5 দশক কোনো রাজনৈতিক সরকার ছিল না। রাজনৈতিক সরকার থাকলে ভোটের দরকার হয়, জনগণের কাছে যাওয়ার দরকার হয়, দায়বদ্ধতার প্রশ্ন থাকে, জবাবদিহিতার প্রশ্ন থাকে।
এছাড়া ত্বকী হত্যাকাণ্ড ছাড়াও সাগর রুনি, তনু এবং ওসমান পরিবার দ্বারা সংগঠিত নারায়ণগঞ্জের সকল হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিও জানান বক্তারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অস্থিরতা কাটেনি শিল্পাঞ্চল আশুলিয়ায়। আজও 30টির মতো তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর সামনে র্যাব, পুলিশ, শিল্প পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীর সাঁজোয়া যান। তবে শিল্পাঞ্চলের উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে একাধিক গোয়েন্দা সংস্থা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। শুক্রবার শ্রমিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে বৈঠক করে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৈঠক থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের তরফে নিরাপত্তার আশ্বাসে শনিবার সকাল থেকেই উৎপাদনে ফেরার ঘোষণা দেওয়া হয়। শিল্প কারখানার নিরাপত্তায় নেওয়া হয় সর্বোচ্চ ব্যবস্থা। তা সত্ত্বেও কমেনি অস্থিরতা। সকালে এবং দুপুরে 2 দফায় ছুটি ঘোষণা করা হয় একের পর এক কারখানায়। আমরা কোনো বিশৃঙ্খলা না করে আমরা কাজ স্টপ রেখে আমরা সবাই বসে থাকবো। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা কারখানার ভিতরে ঢুকবো, পাস করবো, কাজ ধরবো না। আমাদের দাবি 16 দফা, ঠিক আছে। এখন ছেলেদের নিয়োগ নাই, এখন ছেলেদের নিতে হবে। যদি মালিকপক্ষ আমাদের দাবি মানে তাহলে আমরা কাজ করব, নাহলে আমরা কাজ করব না। এদিন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সদ্য অপসারিত নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপের 3টি তৈরি পোশাক কারখানা থেকে শুরু হয় অস্থিরতা। পরে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অনন্ত গ্রুপ, আল মুসলিম গ্রুপ, শারমিন গ্রুপ, হামিম গ্রুপ ও ডেকো গ্রুপে। ওয়ার্কাররা কাজ শুরু করছিল, কিছু লোক মনে হয় যে এদের বাইরে থেকে ফোন আসে, এই ফোনে কমিউনিকেশন হয়, তারপরে আস্তে আস্তে কাজ শুরু হলো, যে একটু আগে বেরিয়ে গেল। শিল্প মালিকরা বলছেন চলতি বছরের জানুয়ারি থেকেই নতুন মজুরি কাঠামোতে কাজ করে আসছেন শ্রমিকরা। পরিবর্তিত পরিস্থিতির সুযোগে হাজিরা বোনাস 600 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা নির্ধারণ, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকলেও আইনগত ব্যবস্থা না নেওয়া, ঈদের ছুটি 12 দিন ঘোষণা সহ শ্রমিকরা এমন সব দাবি তুলছেন যা তাদের বিস্মিত করেছে। আর এসবের নেপথ্যে বহিরাগতদের ইন্ধনের বিষয়টি আসছে ঘুরে ফিরে। যারা এগুলোর মধ্যে ঢুকেছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আমরা এগুলো পেয়ে গেছি যে তাদের কোনো ছাড় নাই। কিছু কিছু ফ্যাক্টরিতে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে কাজ হয় নাই, শ্রমিকরা ফেরত চলে গেছে শান্তিপূর্ণভাবে। আর কিছু কিছু ফ্যাক্টরি গতকাল থেকে বন্ধ ছিল, ওনারা এখনও যেহেতু ওনাদের ইন্টারনাল প্রবলেমগুলো সলভ করতে পারেন এই জন্য ফ্যাক্টরি খোলে নাই। চলমান অস্থিরতার মুখে ভারতীয় মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পার্ল গ্রুপ ছাড়াও বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি কারখানা। শিল্পাঞ্চলের নিরাপত্তায় শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হবার পর ক্ষমা পেয়ে দেশে ফিরেছেন 14 জন। সন্ধ্যায় বিমানবন্দরে তাদেরকে অভ্যর্থনা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেরার পর প্রবাসীরা বললেন, কারাবন্দির সংখ্যা 57 জন নয়, বরং আরও বেশি। বাকি সবাইকে মুক্তি দেবার জন্য সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ছাত্র সমন্বয়করা। যারা ফিরে এসেছেন তাদের জন্য দ্রুত কর্মসংস্থানের আশ্বাসও দেন তারা। মুকসিমুল আহসানের আরও একটি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারী শেখ হাসিনা পতনের 1 দফা আন্দোলন দেশ ছেড়ে ছড়িয়ে পড়ে বিদেশে। এ আন্দোলনে অংশ নেন প্রবাসীরা, বন্ধ করে দেন রেমিটেন্স, দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিনদেশের রাজপথও। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হয়েছিলেন 57 বাংলাদেশি। পরে তাদের ক্ষমা করেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক বিজয় হয়। ক্ষমা পাওয়ার পর প্রথম ধাপে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান 14 জন। এই বীর যোদ্ধাদের সংবর্ধনা জানাতে বিমানবন্দরে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার প্রতি আহ্বান জানাবো
যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সে আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন। এবং তৃতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি কথা বলি, আমাদের যে ভাইদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, যাদের এই রেমিটেন্সের উপরে বাংলাদেশ নামক দেশটির অর্থনীতির সবচেয়ে বড় ভিত্তিটি দাঁড়িয়ে আছে, এই ভাইদেরকে তাদের উপযুক্ত সম্মানটুকু এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধাটুকু যেন এই এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে দেওয়া হয়, সেটি যেন নিশ্চিত করে। অন্যান্যবার দেশে আসার চেয়ে এবারের আগমন এবং অভ্যর্থনায় সিক্ত হন প্রবাসীরা। খুনি হাসিনা নিরীহ ছাত্র জনতার উপর যে গুলি চালিয়েছে, আমরা প্রবাসী যোদ্ধারা সহ্য করতে না পেরে মৌন মিছিল করেছি। আমরা পাশিকে তোয়াক্কা করে আমরা দেশকে খুনি হাসিনা পতন করার জন্য আমরা হাজারো জনতা, হাজারো যুবক, হাজারো ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি। তার প্রতিবাদে আজকে ইউএই কারাগারে 500 অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন 10 বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে যিনি ছিলেন উনি 25 বছর সাজাপ্রাপ্ত। আজকে আমরা টোটাল 114 জন আমরা মুক্তি পেয়েছি। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের কোটা আন্দোলনকারী সংস্কার নেতৃবৃন্দ, তাদের উদ্যোগের কারণে প্রফেসর ইউনূস স্যারের সহযোগিতায় ইউএই গভর্নমেন্টের সাথে সমঝোতার মাধ্যমে আমাদের মুক্তি হয়েছে। আমরা যেহেতু প্রবাসী 12 ঘন্টা 14 ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে, তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে। তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি তখন আমরা দেখতে পাই গুলির শব্দ, শুনতে পাই, কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে ফোটা পড়ে আছে। এগুলো দেখতে দেখতে আসলে আমি যদি বলি, আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি। আমি নির্দিষ্টভাবে কোনো দলের সাথে জড়িত নই যে আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি। আমাদের এখনো অনেক ভাই, 57 জন থেকে অনেক বেশি, আপনাদের মানে চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ ওখানে আটক, ওখানে এখনো আটক পড়েছে। অনেকের রায় হয়েছে, অনেকের হয় নাই। বেবিচারে রায় দেওয়া হয়েছে, পূর্বে বেবিচারে রায় দেওয়া হয়েছে, কিন্তু এখন মানে ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে। দেশে আসা প্রবাসীরা জানান, বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকে কারাবরণ করেছেন। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজার কারসাজিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে কথা বলেন তিনি। আরও জানান, এ সময় পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। মেজবা হাসানের আরও একটি রিপোর্ট। স্বৈরাচার শাসনামলে অনিয়ন্ত্রিত বাজার, কালো টাকা সাদা, ব্যাংক লুট সহ আর্থিক খাতের বড় বড় অনিয়ম সংস্কারে কাজ করছে নতুন সরকার। সব খাত সংস্কারে উদ্যোগ নিলেও শেখ হাসিনা সরকারের অবসানের 1 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। তাই বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। অনেকের ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো। এটা হলে কিন্তু অনেকটা, একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমাতে কিন্তু ওরা সাফার করবে। চলমান তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবে না, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানান নতুন সরকারের এই অর্থ উপদেষ্টা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলনকারীরা প্রায় 10 ঘন্টা পর রাত 9:15টায় শাহবাগ ছেড়ে যায়। কাল সকাল 10টা থেকে পুনরায়
একই স্থানে আবারও অবস্থান কর্মসূচির ঘোষণাও দেয় এই শিক্ষার্থীরা। এদিকে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে রাখায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আবির আহমেদের রিপোর্ট। চাকরিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন, পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়, এমনকি বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে অবস্থান নেন তারা। সংস্কারের সরকারের মাধ্যমে ৩৫ আসবে। আমাদের দেশের রাজনৈতিক কালচারে বা আন্দোলন প্রেক্ষাপটের কালচারে একটা জনদুর্ভোগ তৈরি করা ছাড়া কেন যেন সরকারের কোনো পথ হয় না বা দায়িত্বশীলদের টনক নড়ে না। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখায় শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে আবেদনের সময়সীমা ৩০ হওয়ার কারণে এখন দেশে দক্ষ জনবল ও গবেষক গড়ে উঠছে না। বয়সসীমা ৩৫ করার সিদ্ধান্ত বেকারত্ব দূর করতেও ভূমিকা রাখবে। আমরা পড়াশোনা করে চাকরিতে প্রবেশ করব, চাকরিতে প্রবেশ করে আমরা আমাদের বেকারত্ব গোছাবো, কিন্তু আজকে ৩০ নামক একটা সংখ্যায় আমাদেরকে আটকে রেখে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমরা যতক্ষণ পর্যন্ত ৩৫-এর দাবি এই সরকার না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। বিশ্বের বিভিন্ন দেশের সাথে সামঞ্জস্য রেখে চাকরির বয়সসীমা নির্ধারণের দাবি জানান আন্দোলনকারীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিষয়টি নিয়ে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, সেই সাথে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহীর রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, নির্বাচন কমিশনকে ঢেলে সেজে একটা সুষ্ঠু অবাধ ইম্পার্শিয়াল নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। বিশ্বের ১২০টি দেশের মতো প্রবাসীদের ভোট দেবার দাবি জানিয়ে ৮ প্রস্তাব দিয়েছে প্রবাসী অধিকার আন্দোলনের নেতারা। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেশী দেশ ভারত, মালদ্বীপ, ভুটান সহ এশিয়ার প্রায় ২০টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের ভোটাধিকারের ব্যবস্থা করেছে। বাংলাদেশের প্রবাসীদের জন্য এই ব্যবস্থার দাবি জানান তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের এই আন্দোলনে প্রবাসীরা শরিক ছিলেন উল্লেখ করে বক্তারা বলেন, বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠানো বন্ধ করায় বিশাল আর্থিক সংকটে পড়ে স্বৈরাচারী সরকার। তারা বলেন, এখন সময় এসেছে প্রবাসীদের ভোটের অধিকার বাস্তবায়ন করা। সীমান্তে ফেলানি হত্যার পুনরাবৃত্তি চাই না, পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না, বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা। মানহানির মামলায় খালাস তারেক রহমান। পিলখানা হত্যাকাণ্ডে বিদেশি হস্তক্ষেপ ছিল, স্পষ্ট হচ্ছে ব্রেসওয়ে। কারামুক্তির পর দুবাই থেকে দেশে ফিরলেন 14 প্রবাসী বাংলাদেশি শ্রমিক, স্বাগত জানালেন ছাত্রলীগ সমন্বয়করা। অস্থিরতার মধ্যেই খুলেছে বেশিরভাগ পোশাক শিল্প, সমাধানে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে অর্থ উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।